বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা 2025 আহ্বায়ক গ্রহণ করে নিচ্ছি আমাদের আজকে অনুষ্ঠানের মধ্যবর্তী সবাই করে তালি দেন জুড়ে। 3 নম্বরে পড়াশোনা ভট্টাচার্য, মোহনা আচার্য, সুপার। আমরা আমাদের প্রশংসা দেন দাস চৌধুরী। তারপর হচ্ছে গিয়ে সপ্তম শ্রেণী অনিন্দ পুরস্কার। আমি যে আমন্ত্রিত হয়েছি যে ধর্ম শিক্ষার বিষয়ে আমাদের নতুন প্রজন্ম ক্লাস 3 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত এই ছেলে মেয়েদেরকে ধর্মীয় জ্ঞান সম্পর্কে সনাতন ধর্মের হোক ভিন্ন ধর্মের হোক এই যে ধর্ম নিয়ে তাদেরকে পরিপূর্ণ একটি ধারণা দেওয়া এবং সমাজের একজন আলোকিত মানুষ হিসাবে গড়ে তোলার যে প্রয়াস এটা প্রশংসনীয়। সেই জন্য আমি তাদের অভিবাদন জানাই, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি তাদের প্রতি অনুরোধ থাকবে 18 সালে কাজটা শুরু করেছেন, এটা যেন থেমে না যায়। আমরা সেই দিনও বাদলদার প্রোগ্রামে গিয়েছি খেলাঘর, সেই কবে শুরু করছে এখন পর্যন্ত বন্ধ হয়নি। আমরা আশা করব এটা যেন 100 বছর পরও আমাদের হবিগঞ্জে যারা থাকবে তারা যেন এই বিদ্যার্থীদের এই পুরস্কৃত করার মধ্য দিয়ে তাদের জ্ঞান চর্চার বিকাশ, তাদেরকে জ্ঞানের ভান্ডারকে আরো সমৃদ্ধ করার জন্য এটা যেন অব্যাহত থাকে। আমরা যে যেখানে থাকি না কেন, আমি আপাতমস্তক একজন বিএনপির কর্মী, এটা যেমন সত্য, আমি আপাতমস্তক একজন মানুষ হিসাবে মানুষের সাথে কিভাবে বন্ধুত্ব করতে হয় সেটা কিন্তু আমি 3 বার পৌরসভার মেয়র হিসাবে দায়িত্ব পালন আমি প্রমাণ করেছি। হবিগঞ্জে ইস্কন মন্দির শুরুতে আমি এবং আমার পৌরসভা জড়িত, শনি মন্দির আমি ব্যক্তিগতভাবে এবং পৌরসভা জড়িত। প্রত্যেকটা হবিগঞ্জে আমাদের মাসুলিয়া শ্মশান নিজে দাঁড়াইয়া শ্মশান তৈরি করে সেখানে কর্তৃপক্ষরে বুঝে গেছি। এইরকম অসংখ্য আমাদের মাসুলিয়ার ঘাটলা, আমাদের চৌধুরী বাজারের প্রতিমা বিসর্জনের ঘাটলা আমি নিজে দাঁড়াইয়া এগুলা স্থাপন করে আমি প্রমাণ করছি যে চেষ্টা করলে এগুলা সম্ভব। এই যে আমার তো শুনে খারাপই লাগলো, সরস্বতী পূজা এই যে কলেজ থেকে আমি বিএ পাস করলাম, সেই কলেজে এই সনাতন ধর্মের শিক্ষার্থীরা হাঁটু সমান পানিতে তারা পূজা করছে। কর্তৃপক্ষ কি করলো, আগের নেতৃত্ব কি করলো, এটা তো আমার অনেকটা লজ্জিত আমি। তো আমার তো আপাতত সেই রকম মানে দায়িত্বের মধ্যে থেকে বড় জিনিসগুলি কোনো প্রশাসন ছাড়া করা যায় না। তারপর আমি এমপি হিসাবে আমি যদি শুনেছি রাষ্ট্রীয়ভাবে যদি মন্দির করার কোনো সুযোগ থাকে সেই সুযোগ আমি অবশ্যই কাজে লাগবে। আপাতত আগামী সরস্বতী পূজার আগে যেন এটার একটা সংস্কার হয়, এটাতে যেন পানির মধ্যে আমাদের এই পুণ্যের কাজটি করার জন্য শিক্ষার্থীদের যেতে না হয়, সেই জন্য আমি 5 লক্ষ টাকা এই মন্দিরের জন্য আমি দ্রুত সময়ের মধ্যে আমি 5 লাখ টাকা দেওয়ার ব্যবস্থা করবো এমপি হিসাবে। আর এই যে এতগুলি ক্রেস্ট বানাইছে এগুলোর জন্য পয়সা লাগে না? অবশ্যই পয়সা লাগে। আমার যেহেতু শুরু অনেকগুলি জিনিস করতেছি, প্রতিটা ইউনিয়নে প্রধানমন্ত্রী 30 লক্ষ করে টাকা দিচ্ছে। আমি আমার 73 সালে কোনো মন্দির আমি বাদ দিই নাই। এই যে আমার পিএস সাহেব উনি 28 বেচে, আমাদের ডিসি হবিগঞ্জের বেচে, ওনার বাড়ি বগুড়া। পরশুদিন আমি চলে আসবো, হঠাৎ করে ধর্মমন্ত্রীর সাথে আমার দেখা। ওনারাই বললাম, ভাই আপনি তো ধর্মমন্ত্রী, খালি মসজিদ দেন, হবিগঞ্জের সব সনাতন ধর্মের মানুষ আমার বারবার ভোট দেয়, আমি এদের জন্য কি করবো? ওই আপনি আমার সাথে দেখা করেন। আমি বলছি, ভাই আমি তো হবিগঞ্জ চলে যাবো, আমার পিএর সাথে আমি রেখে যাই। গতকালকে আমি রাখাই সরকারি একটা প্রোগ্রাম, পিএসআই ফোন করছেন যে মাননীয় মন্ত্রী ধর্ম মন্ত্রণালয় ইনি আপনার সাথে কথা বলতে চান। আমি বলছি ওনারা দেন। আমি তো ওনার ভাই হিসাবে পূর্বের পরিচিত। এমলা ভাই বলেন, ভাই আমি তো আপনার কাছে পিএসআইয়ের সামনে বলতেছে, ভাই আমি তো লজ্জিত, আপনি মন্দিরের জন্য পয়সা চাইছেন,
রাষ্ট্রের কাছে কোনো একটা টাকা অবশিষ্ট নাই, এগুলো সব লুটে ফুটে খাওয়া হয়েছে। আমি বলছি ভাই আপনি আমার বয়সে বড়, এইগুলো বললে আমি মানুষের কাছে যেতে পারবো না। তখন আমার বলতেছে শ্মশান আছে কিনা, না আসেনি মানে অনেকগুলি আছে, আপনার আগে আমি আমার পিএস সাহেবের কাছে দিই। আমি 13টা শ্মশানের নাম দিছি এবং আশা করতেছি এই চলতি সপ্তাহে আমার পৌরসভার 3টা শ্মশান সহ এই 13টা শ্মশানের জন্য উনি ভালো একটা কিছু করে আমার সাথে বন্ধুত্বটা আরো মজবুত করবেন। আমি যখনই সুযোগ পাই কোনো না কোনো কিছু আদায় করার চেষ্টা করি। সারা বাংলাদেশের এমপিরা যদি পারে তাহলে আমি পারবো না কেন? আমাকে পারতেই হবে। এটার জন্য আমি দোয়া চাই, পরামর্শ চাই, আশীর্বাদ চাই। রাজনীতি ভিন্নতা থাকবে, ধর্মীয় ভিন্নতা থাকবে, কিন্তু সবার আগে যেটা সত্য সেটা হচ্ছে আমি মানুষ। মানুষ হিসাবে আমার মধ্যে যদি মানবিক গুণাবলী না থাকে তাহলে আমার জন্মটাই তো বৃথা হয়ে যাবে। তাই আমি মনে করি মানুষ হিসাবে সমাজে যতদিন বেঁচে থাকবো, যে পর্যায়ে থাকি, আমি মানুষের কল্যাণে, মানব সম্পদ কল্যাণে আমি কাজ করবো, এটাই আমার অধিকার। দোয়া করবেন, আমি আপনাদের অনেকের কাছে দিই বলে এটা কিভাবে আমার চরম বিপদ। মিথ্যা মামলায় সিলেট কারাগারে ধানের শীষ স্থানীয় প্রতি এটা দুষ্টামি করে যারা দিয়েছিল যাতে ধানের শীষটা আমি পাস না করতে পারি, সেই চরম বিপদে সনাতন ধর্মের সব কয়টি কেন্দ্রে আমি ধানের শীষকে পাস করছি। বলে আমি এই ঋণ আমি কিভাবে শোধ করব, সেই জন্য 24-এর 5ই আগস্ট সরকার পরিবর্তনের পরে এই সারা রাত এবং পরের সব কয়টি দিন আমি মসজিদ বলেন, মন্দির বলেন, যা যা বলেন, সনাতন ধর্মের ভাই বোনরা দেখেছেন কারো বাড়িতে একটা দিল চূড়ার সাহস কেউ পায় নাই, আমরা সেই সুযোগ কাউকে দিই না। আমি মনে করেছি এই দেশ আমাদের, আমি অন্য একটা রাজনৈতিক দল করতেই পারি, আমি অন্য ধর্মের অনুসারী হতেই পারি, আমি আমার বাড়িতে, আমি আমার পরিবার পরিজনের সঙ্গে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বসবাস করব, এটা আমার অধিকার, এটা আমার নাগরিক অধিকার, এটা আমার সাংবিধানিক অধিকার। সেই অধিকার থেকে যদি কেউ আমার গর্ব করতে চায়, কেউ আমাকে ঠকাতে চায়, তার বিরুদ্ধে সম্মিলিতভাবে আমাদের রুখে দাঁড়াতে হবে। সেই জন্য আমি বিএনপি রাজনীতি করেও সব সময় সকল ধর্মের মানুষের সঙ্গে আমি সুসম্পর্ক রেখেছি। আজকে সারাদিন, গতকালকে সন্ধ্যা পর্যন্ত রাখাই, আজকে সারাদিন শায়েস্তাগঞ্জ আমি রোজা, তারপরও এই এতগুলি মেধাবী সফল শিক্ষার্থীদের সাথে পরিচিত হওয়ার জন্য আমি কিন্তু চলে আসছি। প্রত্যেকের উজ্জ্বল উজ্জ্বল ভবিষ্যৎ, সমৃদ্ধি, সাফল্য কামনা করি। অভিভাবকদের অনুরোধ করব, বাচ্চাদেরকে মানুষ করতে গেলে পরিবারের অনেক দায়িত্ব আছে, তবে একটা জিনিস, ভালো সংবাদ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব বলেছেন, এখন আমাদের রাষ্ট্র গঠনে নেতা ছাড়া কোনো তদবির, কোনো অর্থ, কোনো অনৈতিক সুবিধা দিয়ে কাউকে সুযোগ দেওয়া হবে না। সেটা সরকারি চাকরি হোক, বেসরকারি চাকরি হোক, অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হোক। এই যে আমি উইফ হিসাবে প্রতিদিন আমার ডিউটি, আমরা 6 জন উইফ প্রধানমন্ত্রীকে গাড়ি থেকে রিসিভ করে লিফটে করে ওনার সঙ্গে যাই, এসএসএফ থাকে, কথা বলতে বলতে লিফটে কথা বলি, রাস্তায় কথা বলি, ওনার রুমে গিয়ে উনি আমাদেরকে নিয়ে কথা বলে, আমরা আমাদের সংসদে অনেক বড় দপ্তর, সেখানে আমরা কাজ শুরু করি। আমি গত মাস দেড়েক আগে বললাম, প্রধানমন্ত্রীকে বললাম, ভাই একটা অসুবিধা। কি অসুবিধা? বলে এই যে গভর্নমেন্ট স্কুলগুলা, সরকারি স্কুল মেয়েদের ছেলেদের, সেখানে তো মেধা হারিয়ে গেল। কেন? আমি বলছি এখন সব লটারির মাধ্যমে প্রকৃত মেধাবী বাচ্চারা বেরিয়ে আসে না। বলে কে করছে? আমি বলছি আগের সরকার। ওরা তো অনেক দেশের ক্ষতি করছে, তুমি শিক্ষামন্ত্রীরা বলো তাড়াতাড়ি আমার সাথে কথা বলার জন্য। আগামী ডিসেম্বর থেকে আর কোনো লটারি ফটারি নাই, মেধার মাধ্যমে সব ভালো শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চারা করতে হবে। বলার সঙ্গে সঙ্গে আমি 1 ঘন্টা পরে সংসদের শিক্ষামন্ত্রীরা পাইলাম, বলে প্রধানমন্ত্রী আপনারা ডাকে। পরে এসে বলে, তুমি প্রধানমন্ত্রীরা বলছো এটাই হবে, আগামী ডিসেম্বর থেকে নতুন যত শিক্ষার্থীরা ভালো
স্কুলে ভর্তি হবে সেটা হবে মেধার ভিত্তিতে, আর লটারি নেই। আমরা চাই আমাদের বাচ্চারা মেধাবী হোক, আগামী নেতৃত্ব যেন মেধাবী হয়, আগামী নেতৃত্ব যেন মেধার প্রতিযোগিতায় আমাদের বাংলাদেশকে তারা ধারণ করতে পারে, বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা।